আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস নিব আদান ঘনত্ব বা আদানের তলমাত্রিক ঘনত্ব কি তার উপর। আদান ঘনত্ব আর আদানের তলমাত্রিক ঘনত্বটা আসলে একই। তলমাত্রিক কেন বলা হচ্ছে সেটা যদি তুমি বুঝো, অর্থাৎ একটা পরিবাহীকে তুমি যখন চার্জিত করবা, ওই চার্জগুলা ওই পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে, যে কারণে আদান ঘনত্বটাকেই আদানের তলমাত্রিক ঘনত্ব বলে। তাহলে এখন আমরা আদান ঘনত্ব বা আদানের তলমাত্রিক ঘনত্ব কি সেটা বুঝি। দেখো, এখানে তিনটা আমি চিত্র আঁকছি। একটা হলো গোলাকার পরিবাহী, একটা আয়তাকার পরিবাহী আর একটা ত্রিভুজ আকৃতির পরিবাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরে নাও এই যে পরিবাহী, এই পরিবাহীতে আমি কিউ পরিমাণ চার্জ প্রদান করলাম। এই আয়তাকার পরিবাহীতেও আমি কিউ পরিমাণ চার্জ প্রদান করলাম। ঠিক এই ত্রিভুজ আকৃতির পরিবাহীতেও আমি কিউ পরিমাণ চার্জ প্রদান করলাম। দেখো, এই যে গোলাকার বা বৃত্তাকার, এই গোলাকার বা বৃত্তাকার প্রত্যেকটা গোলকের অংশ সমান। এখান থেকে এটা যদি আর হয়, এখান থেকে এটা দূরত্ব আর, এখান থেকে এটা দূরত্ব আর, এখান থেকে এটা দূরত্ব আর, এখান থেকে এটা দূরত্ব আর। তার মানে এই গোলাকার যে পরিবাহী নিছো, সেখানে তুমি কিউ পরিমাণ চার্জ যে চার্জিত করছো বা কিউ পরিমাণ চার্জ জমা রাখছো, সেই ক্ষেত্রে যেটা হবে, এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে চার্জগুলো সুষমভাবে বণ্টিত হবে। তার মানে তুমি ধরে নিতে পারো এখানে প্লাস কিউ, এখানে প্লাস, এখানে প্লাস, এভাবে চার্জগুলো সুষমভাবে কি হবে, বণ্টিত হবে। কিন্তু এই যে আয়তাকার নিছো, সেই ক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু দেখি। এখানে তোমার প্লাস আছে, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। প্লাস বলার পিছনে কারণ কি, প্লাস কিউ পরিমাণ চার্জিত করছি আয়তকার পরিবাহীটাকে। এখানেও প্লাস চার্জ থাকবে, এখানেও প্লাস। এখানে থেকে আমাদের একটা জিনিস বোঝার, সে জিনিসটা কি সেটা দেখো। দেখো, এই যে বক্র, মানে একটা অংশ এসে বাইকে গেছে, এখানেও একটা অংশ পাচ্ছে, এখানেও একটু বাঁকা, এখানেও একটু বাঁকা, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই জায়গায় চার্জের পরিমাণ বেশি জমা থাকবে। হিসাব করে দেখা গেছে যেখানে বক্রতা বেশি সেখানে চার্জের পরিমাণ বেশি জমা থাকে। তার মানে এখানেও চার্জের পরিমাণ বেশি জমা থাকবে, এখানেও চার্জের পরিমাণ বেশি জমা থাকবে, এখানেও চার্জের পরিমাণ বেশি জমা থাকবে। কিন্তু এই যে স্ট্রেট লাইন, এইসব জায়গায় চার্জের পরিমাণগুলো কী হবে, সমান পরিমাণ হবে। এখন আসে এটার ক্ষেত্রে যদি আমি ভাবি, তাহলে তুমি ভাবতে পারো এগুলোর ভিতর প্লাস চার্জ আছে, এটার ভিতর প্লাস চার্জ, এটাও প্লাস প্লাস প্লাস। কিন্তু দেখো এখানে বক্রতা বেশি, তার মানে এখানে চার্জের পরিমাণ বেশি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা দেখলাম যেখানে বক্রতা বেশি হবে সেখানে চার্জের পরিমাণ বেশি হবে। তুমি এই বৃত্তাকার জিনিসটা দেখে, অর্থাৎ বৃত্তাকার বা গোলক আকৃতির যে পরিবাহী, সেটা থেকে তুমি আরেকটা জিনিস বুঝতে পারো যে এভাবে যদি থাকে, তার মানে এই যে এই অংশটা চার্জের পরিমাণ বেশি থাকবে, কিন্তু এই জায়গাতে চার্জের পরিমাণ কি থাকবে, কম থাকবে। তার মানে আমরা দেখলাম যে যেখানে বক্রতা বেশি থাকবে সেখানে চার্জের পরিমাণ বেশি থাকবে। এখন আমরা চার্জ আদান ঘনত্ব বা আদানের যে তলমাত্রিক ঘনত্ব সেটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, যে গোলক আকৃতি পরিবাহী নিছি বা বৃত্তাকার যে পরিবাহী নিছি, সেটাকে কি ব্যাসার্ধ কল্পনা করলাম আমরা, আর ব্যাসার্ধ কল্পনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে গোলক, এর পৃষ্ঠতলে ক্ষেত্রফল ধরলাম কি আমি, এ। ক্ষেত্রফল কত, এ। এখানে কি পরিমাণ চার্জ রাখছি আমরা, কিউ পরিমাণ। তার মানে আমি বলতে পারি এ ক্ষেত্রফলে চার্জের পরিমাণ কিউ। আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকার পরিবাহী নিছি, যার ক্ষেত্রফল আমরা ধরছি কত, এ। এখন এই এ ক্ষেত্রফলে টোটাল চার্জের পরিমাণ আছে কত, আমার কিউ। তাহলে একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ কিউ বাই এ। একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ কিউ বাই এ। এই একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণটাকে বলা হচ্ছে হলো আমার আদান ঘনত্ব বা আদানের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা দেখলাম যে আদান ঘনত্ব বা আদানের তলমাত্রিক ঘনত্বটা হচ্ছে হলো
একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ বা আদানের পরিমাণ, সেটাকে আমরা কি লিখছি সিগমা ইকুয়াল কত Q/A। এখন এখানে থেকে একটা জিনিস দেখো, চার্জের একক কি কুলম্ব, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তার মানে আমরা আদান ঘনত্বের একক পাচ্ছি কুলম্ব পার মিটার স্কোয়ার। এখানে থেকে একটা জিনিস দেখো যে যে গোলাকার পরিবাহীটা নিছি তার ব্যাসার্ধ ধরছি কত আমরা আর, তাহলে সেই ক্ষেত্রে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ইকুয়াল কত আমার 4πr²। তার মানে আমি বলতে পারি Q/4πr²। সিগমা ইকুয়াল কত Q/4πr²। এখানে থেকে আবার আমরা বলতে পারি যেহেতু চার্জের পরিমাণ তুমি নির্দিষ্ট করছো আর 4πটা নির্দিষ্ট, তাহলে সিগমা প্রপোর্শনাল 1/r²। তার মানে দেখো এটা কিন্তু একটা বিপরীত বর্গীয় সূত্র মেনে চলতেছে, সিগমা প্রপোর্শনাল 1/r²। তার মানে এর ক্ষেত্রফল যদি বড় হয় তাহলে আদান ঘনত্ব কম হবে, আর ক্ষেত্রফল যদি ছোট হয় আদান ঘনত্ব বেশি হবে। কিভাবে সেটা দেখো, দেখো এটাকে ধরলা তুমি R1, এটাকে ধরলা R2, তাহলে এটাকে আমি ধরলাম R1, এটা সিগমা 1 সিগমা 2 প্রপোর্শনাল 1/r²। তার মানে দেখো ওর ব্যাসার্ধ বড় সেই কারণে ওর আদান ঘনত্বটা কম হবে, ওর ব্যাসার্ধ ছোট যে কারণে ওর আদান ঘনত্ব কি হবে, ওর আদান ঘনত্ব কি হবে বেশি হবে। তাহলে আমরা দেখলাম যে সিগমা ইকুয়াল Q/4πr²। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এই যে চার্জিত গোলক, যেখানে আমরা এই গোলকটা পৃষ্ঠে চার্জ জমা রাখছি, তার মানে এটা একটা চার্জিত গোলক। এখানে থেকে আমরা যে কথাটা বলতে পারি যে এই গোলকের পৃষ্ঠে যেহেতু ধনাত্মক চার্জ আছে, তার মানে এই পৃষ্ঠ থেকে বলরেখা লম্বভাবে নির্গত হবে। বলরেখাগুলো কিভাবে নির্গত হবে, লম্বভাবে নির্গত হবে। এগুলোকে যদি আমরা পিছন থেকে টানি তাহলে সেটা এই গোলকের কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে। তার মানে এই যে কেন্দ্র, এই কেন্দ্রটা কিসের মতো আচরণ করবে, তখন বিন্দু চার্জের মতো আচরণ করবে। সেই ক্ষেত্রে আমরা যদি তড়িৎ প্রাবল্য লিখি, সেই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রাবল্য লিখি E = 1/4πε0 Q/ কত লিখতে পারি আমরা r²। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখলাম, তড়িৎ প্রাবল্যের রাশিমালাটা আমরা বের করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে আবার আমরা আরেকটা কাজ করতে পারি। দেখো তুমি E = Q/4πr², তার মানে আমরা এখানে লিখতে পারি Q/4πr², সাথে আমার থাকতেছে 1/ε0। এখানে থেকে দেখো সিগমা ইকুয়াল Q/4πr², এখানে আছে আমার Q/4πr²। তার মানে এটার পরিবর্তে আমি লিখতে পারি সিগমা/ε0E। তার মানে আমরা তড়িৎ প্রাবল্য, চার্জের তলমাত্রিক ঘনত্ব বা আদান ঘনত্বের মাঝে যে সম্পর্ক সেটা দেখলাম। এখন আমরা এই আদান ঘনত্ব বা আদানের তলমাত্রিক ঘনত্বের উপর দুইটা অঙ্ক করব। বোর্ডে দুটো অঙ্ক লেখা হয়েছে। প্রথমে আমরা নিচের অঙ্কটা সলিউশন করব, তারপরে উপরের অঙ্কটা সলিউশন করব আদান ঘনত্ব বা আদানের তলমাত্রিক ঘনত্বের উপর। বলা হয়েছে 0.1 মিটার ব্যাসার্ধের 20টি গোলক আকৃতির ফুটাকে একত্রিত করে একটা ফুটায় পরিণত করছে। অর্থাৎ 20টা ছোট ফুটা আছে, সেই 20টা ছোট ফুটাকে একত্রিত করে একটা বড় ফুটায় পরিণত করছে। প্রত্যেকটি ফুটায়, অর্থাৎ প্রত্যেকটি ছোট ফুটায় 2 × 10⁻8 কুলম্ব চার্জ যদি থাকে, তাহলে বড় ফুটার তলমাত্রিক ঘনত্ব, আদানের তলমাত্রিক ঘনত্ব বা আদান ঘনত্বটা বের করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে আমাদের ফান্ডামেন্টাল কিছু কাজ করতে হবে। কয়টা ফুটা, এরকম 20টি ফুটা, 20টি ফুটা মিলে কয়টি ফুটা হয়েছে, একটি ফুটা হয়েছে। তার মানে ছোট ছোট 20টা ফুটা মিলে একটা বড় ফুটা হয়েছে, ধরে নাও এরকমই। এখন এই ছোট ফুটার ব্যাসার্ধ তুমি ধরলা আর, তাহলে বড় ফুটার ব্যাসার্ধ ধরবা কত তুমি, ক্যাপিটাল আর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট ফুটা কয়টা, 20টা, বড় ফুটা কয়টা হয়েছে, একটা। তার মানে দেখো আমরা লিখতে পারি n × 4/3 πr³ ইকুয়াল 4/3 πr³। এটা হলো ছোট ফুটার ব্যাসার্ধ, এটা হলো বড় ফুটার ব্যাসার্ধ। 20টা ছোট ফুটা মিলে একটা বড় ফুটা হয়েছে, তার মানে
ওই 20টা ছোট ফুটার যে আয়তন একটা বড় ফুটার আয়তন সমান হবে। সেই ক্ষেত্রে দেখো আমি এখানে থেকে এটা কাটাকাটি করতে পারি। তাহলে দেখো এন এর মান কত, 20 হবে। এন কত হবে আমার 20, দিলাম আমি 20, আছে হলো আমার আর কিউব ইকুয়াল এখানে আমার থাকবে কত, শুধু আর কিউব। দেখো ছোট ফুটার যে ব্যাসার্ধ সেটা কত বলা আছে আমার 0.1, তার মানে আর ইকুয়াল কত আছে আমার 0.1 মিটার। তাহলে আমরা এইটার মানটা বের করতে পারি। সেটা কীভাবে বের করতে পারি সেটা দেখো। আর ইকুয়াল লিখতে পারি আমরা আর কিউব ইকুয়াল 20 ইন্টু 0.1 হোল কিউব। এখানে থেকে আমরা আর এর মানটা প্রথমে বের করি, দেখি কি আসে আমাদের। 0.1 ইন্টু 10⁻³ ইন্টু 20, তার মানে আমাদের এখানে আর কিউবের মান আসতেছে হলো 0.02 মিটার কিউব। এখন শুধু আমরা আর এর মানটা বের করব। শুধু কিসের মানটা বের করব, আর এর মানটা বের করব। তাহলে আমরা দিতে পারি শিফট দেখো এখানে আমাদের এই আর এর মানটা আসতেছে হলো 0.27 মিটার। তার মানে স্মল আর অর্থাৎ ছোট ফুটার ব্যাসার্ধ ছিল 0.1 মিটার, আর বড় ফুটা ওই 20টা ছোট ফুটা মিলা একটা বড় ফুটা হয়েছে, সেই বড় ফুটার ব্যাসার্ধ পাইছি আমরা 0.27 মিটার। তাহলে এখন আমরা আমাদের সুবিধার্থে একটু এটাকে আমরা সাইডে লিখে রাখি। তার মানে আমরা পাইলাম আর ইকুয়াল 0.27 মিটার। এখানে আবার আর একটা কথা বলা আছে আমাদের, দেখো যে প্রত্যেকটি ফুটায়, তার মানে প্রত্যেকটি ছোট ফুটায় চার্জের পরিমাণ আছে কত আমার 2 × 10⁸ কুলম। তার মানে ছোট ফুটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 × 10⁸ কুলম। এখন বড় ফুটায় যদি চার্জে থাকে তাহলে আমার কত 20 কিউব। তার কারণ 20টা ছোট ফুটা মিলা একটা বড় ফুটা হয়েছে, তার মানে প্রত্যেকটা ফুটার চার্জকে অর্থাৎ প্রতি ফুটার চার্জকে 20 দ্বারা গুণ করলে আমরা বড় ফুটায় কি পরিমাণ চার্জ থাকবে সেটা পেয়ে যাব। তাহলে আমরা গুণন দেই 20 × 2 × 10⁻⁸। তাহলে দেখো গুণন করলে আসতেছে 40 × 10⁻⁸, তার মানে 4 × 10⁻⁷ কুলম। তার মানে দেখো বড় ফুটার চার্জের পরিমাণ কত পাইছি আমি 4 × 10⁻⁷ কুলম কিউ, 4 × 10⁻⁷ কুলম। তাহলে আমাদের যেটা বলছে সেটা হলো বড় ফুটার তলমাত্রিক ঘনত্ব বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি সিগমা ইকুয়াল Q/4πr²। এটাকে আমরা বলতে পারি সিগমা ইকুয়াল Q/4πr²। কিছুদিন আগে আমরা দেখে আসি যে আদানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল Q/4πr²। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে দেখো চার্জের পরিমাণ আছে আমার 4 × 10⁻⁷, এখানে আছে 4 3.14, আর এর মান আছে কত আমাদের 0.27 হোল স্কোয়ার। তার মানে আমার এই 4 4 কাটা যায়। এখন আমরা যেটা করব 0.27 স্কোয়ার ইন্টু আসতেছে আমার 3.14, উপরে আসতেছিল আমার 10 তার মানে আমাদের এখানে চার্জের তলমাত্রিক ঘনত্ব আসতেছে হলো 4.36 × 10⁻⁷ কুলম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে দেখো বড় ফুটার চার্জের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব পাইলাম 4.36 × 10⁻⁷ কুলম। হয়তো ক্যালকুলেশন একটু এদিক সেদিক হতে পারে, তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিবা। এখন আসো আমরা 1 নম্বর কোশ্চেনটা সলিউশন করব।
1 নম্বর কোশ্চেনের ভিতর কোনটা কি বলছে সেটা দেখো। বলছে দুটি গোলকের ব্যাসার্ধ, তার মানে এবার বলছে কি তোমার কাছে দুইটা গোলক আছে, একটার ব্যাসার্ধ 0.1 মিটার আর একটার ব্যাসার্ধ হলো 0.2 মিটার। তার মানে আমি একটাকে ধরলাম এটা, যেটাকে ধরলাম আমি কত R1। এখন আর একটাকে ধরলাম আমি এটা হচ্ছে বড়, সেটার ব্যাসার্ধ হচ্ছে হলো কত R2, এটা মান হলো 0.2। আর এখানে R1, এটাকে আমরা একটু বড় করে নেই, এটা হলো R1 ইকুয়াল 0.1 মিটার। তোমাকে বলা হয়েছে এটাই যে দুইটা গোলক আছে, একটার ব্যাসার্ধ 0.1 মিটার আর একটার ব্যাসার্ধ হলো 0.2 মিটার। এদেরকে যথাক্রমে 50 এবং 60 চার্জে চার্জিত করা হলো, অর্থাৎ প্রথমটাকে 50 কুলম্ব চার্জে চার্জিত করছো, দ্বিতীয়টাকে কি করছো তুমি 60 কুলম্ব চার্জে চার্জিত করছো। তার মানে এটাকে ধরলাম আমি Q1 ইকুয়াল 50 কুলম্ব চার্জ, এটাকে ধরলাম আমি Q2, এটাকে ধরলাম আমি 60 কুলম্ব চার্জ। গোলক দুটির আদান ঘনত্বের তুলনা করতে বলছে, গোলক দুটির কি বলছে আমাদের আদান ঘনত্বের তুলনা করতে বলছে। দেখো আদান ঘনত্ব বলতে আমরা সিগমা ইকুয়াল কত জানি আমরা Q/4πr², এটা আমরা জানি। তাহলে সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমি লিখতে পারি সিগমা 1 ইকুয়াল Q1/4πr1²। যদি আমি এইটার ক্ষেত্রে লিখি তাহলে আমি লিখতে পারি সিগমা 2 ইকুয়াল Q2/4πr²। তাহলে আমি 1 নম্বর এবং 2 নম্বর গোলকের জন্য দুইটা ইকুয়েশন লিখলাম, কিসের জন্য আদান ঘনত্বের জন্য। এখন আমি কিন্তু একটা কাজ করতে পারি, যে যেহেতু আদান ঘনত্বের দুইটা তুলনা করতে বলছে, 1 নংকে 2 নং দ্বারা ভাগ দিতে পারি। কি করব আমরা 1 নং ভাগ 2 নং, তাহলে 1 নং ভাগ 2 নং হলে সিগমা 1/σ2 গেল। এখন এইটা তো আমার উপরে যাবে, সেক্ষেত্রে আমি লিখতে পারি Q1/4r1²। এটা যেহেতু নিচে, তার মানে এই পার্টটা উপরে যাবে, এই পার্টটা নিচে আসবে, তার মানে 4πr2²/Q2। এখানে থেকে দেখো তুমি যে Q1 এর মান আছে কত আমাদের 50, তার মানে আমি এখানে 50 লিখলাম। এখান থেকে আরেকটা জিনিস লক্ষণীয়, এই 4π কি হয় কাটাকাটি যায়, তাহলে আমার নিচে থাকে কি R1², R1 এর মান আছে কত 0.1, তার মানে আমি লিখতে পারি 0.1² উপরে গেছে কিন্তু কত আমার R2, তার মানে 0.2, R2 এর মান কত 0.2, তার মানে আমি এটাকে কি করতে পারি বর্গ করতে পারি। Q2 এর মান আছে কত 60, তার মানে আমি দিলাম 60। এখন আমরা ক্যালকুলেশন করে দুইটার তুলনা করতে পারি। তাহলে দেখো আমাদের কি মানটা আসে আগে সেটা দেখি, 0.2² ইন্টু 50, উপরে আসতেছে হলো আমাদের 2, নিচে আসে 0.1² ইন্টু 60, আসতেছে হলো 0.6, 2 ভাগ 0.6 আসতেছে হলো আমাদের 3.33। তার মানে প্রথম গোলক এবং দ্বিতীয় গোলকের আদান ঘনত্ব বা আদানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হচ্ছে 3.33।